আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। 14 থেকে 20 এপ্রিল সারা দেশে কঠোর লকডাউন, জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ। দেশে করোনা ভাইরাস সংক্রমণ একদিনে 3% বেড়ে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত, একদিনে মৃত্যু আরও 63 জনের। দোকান বিপণী বিতানে মাস্ক পরলেও শারীরিক দূরত্ব মানছেন না অনেকেই, স্বাস্থ্যবিধি না মেনে রেস্তোরাঁগুলোতে ভিড়। এবং রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জন কেরি, প্রধানমন্ত্রীকে জো বাইডেনের আমন্ত্রণ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কসোভোতে রেস্টুরেন্ট মালিকের ব্যতিক্রমধর্মী প্রতিবাদের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে 14 থেকে 20 এপ্রিল কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, এই সময় জরুরি সেবা ছাড়া শিল্প কারখানা সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা মোকাবেলায় জনসাধারণ সহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। অত্যন্ত কঠিন একটা লকডাউন সেখানে অফিস আদালত বন্ধ থাকবে, সমস্ত বাইরে আসার বিষয়টি সকলেই মেনে চলবেন, যাতে বাইরে কোনো বাইরে আসা যাবে না, শুধু জরুরি সেবার বিষয়গুলি থাকবে, কেউ বাইরে আসবে না, সকলেই সহযোগিতা করবেন। যেহেতু 1 সপ্তাহ কড়া লকডাউন থাকবে, হয়তো তারপরে হয়তো সিদ্ধান্ত দেওয়া হবে। ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে করোনা ভাইরাস আপডেট আমাদের দেশের ক্ষেত্রে। দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার একদিনে 3% বেড়েছে। শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে 7,462 জন। এই সময় মারা গেছে 63 জন। অন্তত 2 সপ্তাহের পূর্ণ লকডাউন ছাড়া করোনা ভাইরাসের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। দেশে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে। শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 63 জন। আক্রান্ত শনাক্ত হয়েছে 7,462 জন। আক্রান্ত শনাক্তের হার 23.57%। স্বাস্থ্যবিধি মানতে জনগণের উদাসীনতাই করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর তেমন কোনো এমন কিছু নেই যেটা আমরা এখান থেকে বেঁচে থাকতে পারি। সতর্ক হতে হবে। প্রথম থেকেই আমরা সবাই জানি যে কোনো রোগের জন্যই প্রিভেনশনটাই বেটার। তো প্রথম থেকেই সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, লোক সমাগমে আমরা যতটা পারি অ্যাভয়েড করে চলবো এবং যে কোনো লক্ষণ দেখা মাত্র দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সরকার নির্দেশিত বিধিনিষেধ সঠিকভাবে না মানা হলে এ অবস্থার উন্নতি হবে না বলছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। জরুরি সভা শেষে অন্তত 2 সপ্তাহের কঠোর লকডাউন ও রোগীর চাপ সামলাতে হাসপাতালের সক্ষমতা বাড়ানোর সুপারিশ দিয়েছে এই কমিটি। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। লকডাউনের 5ম দিন দোকান ও বিপণী বিতানগুলো খুলে দেওয়ার পর সকাল 9টা থেকে আসতে থাকেন ক্রেতারা। বেশিরভাগই মাস্ক পরলেও কাউকেই শারীরিক দূরত্ব মানতে দেখা যায়নি। মার্কেটের আশেপাশের রেস্তোরাঁগুলোতেও ভিড় করে খাওয়া দাওয়া চলছে। বিকেলে বিপণী বিতানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। নির্ধারিত সময় বিকেল 5টায় অনেকেই বন্ধ করেননি দোকান। বাকিটা জানাচ্ছেন মাজহারুল হক মান্না। লকডাউনের শুরুতে শপিং মল মার্কেট বন্ধ থাকলেও পরে শর্ত সাপেক্ষে শুক্রবার খুলে দেওয়া হয়। খোলা রাখার সময় সকাল 9টা থেকে বিকেল 5টা।
সকাল সকালেই বিপণী বিতানগুলোতে চলে আসেন ক্রেতারা। রাজধানীর এলিফ্যান্ট রোডের শপিং মলগুলোতে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবহার দেখা যায়। তবে ফুটপাতে ভিন্ন দৃশ্য, আর শারীরিক দূরত্ব ছিল না কোথাও। নিউ মার্কেটের কাপড়ের দোকানগুলোতে ছিল ক্রেতাদের ভিড়। না আসলে আমরা বলি যে একটু পৃথক হয়ে দাঁড়ানোর জন্য, কিন্তু এখন কিছু মাল আমাদের পড়ে আছে, তো একটু গোছানোর পর আমরা আর একটু ফাঁকা করে দিব সবকিছু। আপনার কেনাকাটার সময় ডিস্টেন্স ছিল বা কি আজকে মনে হতে সম্ভব এটা এখান থেকে এই মার্কেটে এসে? মার্কেটে আসলে সম্ভব না, এটা সত্যি কথা, কারণ দোকানগুলোই তো কনজাস্টেড। আসলে মার্কেটে সম্ভব না, তবে লোকজনই তো কম, সেটা মনে হলো। এই জন্য নিরাপত্তা ব্যবস্থা তো আল্লাহর রহমতে যদি এইভাবে চলে তো মোটামুটি অনেক ভালো। আবার যদি মনে করেন যে পুনরায় আগের মতন যদি হয়ে যায়, তাহলে তো মনে করেন আমাদের যে সমস্যা আর কি। মার্কেটের পাশের এই রেস্তোরাঁগুলোতে ভিড় দেখলে বিশ্বাস করাই কঠিন হবে দেশে করোনার মতো পরিস্থিতি চলছে। নিষেধাজ্ঞা ভেঙে চলছে ভেতরে বসে খাওয়া দাওয়া। টাইমই তো 4টা পর্যন্ত, আমরা পার্সেল দিয়ে পুষাইতে পারবো? মাস্ক আছে না মানে হচ্ছে না তো। শুক্রবার সরকারি ছুটি হওয়ায় রাজধানীতে গণপরিবহন ছিল কম। চালক ও যাত্রীদের মাস্ক পরতে দেখা গেছে। দিন গড়িয়ে বিকেল, এই সময় বিপণী বিতানগুলোতে সকালের চাইতে বেশি ক্রেতার উপস্থিতি দেখা যায়। সরকারি নির্দেশনা অনুযায়ী বিকেল 5টায় অনেকে দোকান বন্ধ করলেও অনেকে রেখেছিলেন খোলা। মাঝহড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। দিনে বাস চলাচল ও দোকান খোলা থাকলেও সন্ধ্যার পর তা বন্ধ থাকার কথা। লকডাউনে এখনকার অবস্থা জানতে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী মোস্তাহিন বাবলা। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবলা, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজকে তো সারাদিনই প্রায় আপনি রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেছেন লকডাউনের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। এখন আপনি আছেন মহাখালীতে, আমাদেরকে বলবেন যে সেখানকার পরিস্থিতি কেমন? ধন্যবাদ সাইদুল। যে আমি আসলে এখন মহাখালী আপনার যে কাঁচা বাজার রয়েছে তার সামনে অবস্থান করছি। সারাদিনে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখেছি যে আসলে লকডাউন বলতে যা বোঝায় সেটা কিন্তু ওইভাবে মানা হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেখানে অবস্থান করছি কাঁচা বাজারের পাশে, আমি যখন এখানে কিছুক্ষণ আগে এসে পৌঁছাই তখন অনেক দোকানপাটই কিন্তু এখানে খোলা ছিল, এবং আমাদের ক্যামেরা দেখার পরে আস্তে আস্তে দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। আমার পাশে একটা খাবারের দোকান ছিল, সেই খাবারের দোকানের ভেতরে কিন্তু এখনও প্রচুর সংখ্যক মানুষ কিন্তু খাবার গ্রহণ করছে। ক্যামেরা দেখার পরে কিন্তু শাটার টেনে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় আপনি দেখছি যে সেটা হলো যে মাস্ক পরার যে প্রবণতা, সেই মাস্ক পরার প্রবণতা কিন্তু অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যেই নাই। বেশিরভাগ মানুষই কিন্তু আজকে বন্ধের দিন হওয়াতে বিকেল 5টার মধ্যেই কিন্তু সব অফিস দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো এলোমেলোভাবে লোকজন ঘোরাফেরা করছে, তারা হাঁটাহাঁটি করছে, কেউ মাস্ক পরছেন, কেউ মাস্ক পরছেন না। আজকে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক অনেক কম, তারপরও আমরা গণপরিবহনের ক্ষেত্রে আমরা দেখেছি যে গণপরিবহনের মধ্যে আপনার লোকজন অনেক কম, কারণ বিকেল 5টা পর্যন্ত যে দোকান খোলা রাখা বা মার্কেট খোলা রাখার যে নিয়ম ছিল সেটা কিন্তু হওয়ার পরে কিন্তু এখন 7টা বাজে, সোজা 7টা পার হয়ে গেছে, লোকজন কিন্তু বাইরে থাকার কথা না। আমরা দেখতে পাচ্ছি যে লোকজন এলোমেলো হয়ে ঘোরাফেরা করছে, এবং আমি এই পুরো এলাকার গুলশান বনানী এলাকায় এখনও দেখতে পাচ্ছি যে অনেক দোকানপাট কিন্তু খোলা রাখা হয়েছে। আর সাইদুল, একটা বিষয় আপনাকে বলছি যে সরকার কিন্তু আজকে যখন জনপ্রশাসন প্রতিমন্ত্রী তুষারের সঙ্গে আমি কথা বলছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আগামী 14 তারিখ থেকে সরকার খুব কঠিন লকডাউনে যাচ্ছে 1 সপ্তাহের জন্য, এবং ওই সময় সমস্ত কিছু বন্ধ থাকবে এবং শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া। তবে সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টি হলো সেটা হলো যে তাদের মধ্যে সচেতনতার অভাব অনেকটাই কম, কারণ তারা আসলে এই করোনায় যে ভয়াবহতা তারা মনে করছেন না যে আসলে কিছু হবে। সাইদুল, বাবলা, আপনাকে অনেক ধন্যবাদ মহাখালী এলাকা থেকে করোনা পরিস্থিতির লকডাউনের সর্বশেষ সংবাদ আমাদের জানানোর জন্য। আর আপনি নিরাপদে থাকবেন। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসা আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর জন কেরি। প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছে দিতে ঢাকায় এসে কেরি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের একা নয়, এটা বৈশ্বিক সংকট। এই সময় রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সহযোগিতা করায় বাংলাদেশের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের কৃতজ্ঞতার কথাও জানান কেরি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। আগামী 22 ও 23 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন লিডার্স সামিট অন ক্লাইমেট।
চলমান পরিস্থিতি বিবেচনায় ওই শীর্ষ সম্মেলন হবে অনলাইন প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের আমন্ত্রণপত্র পৌঁছে দিতেই কয়েক ঘন্টার ঝটিকা সফরে ঢাকায় জন কেরি। বিকেলে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন কেরি। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসঙ্গে কাজ করা সহ প্যারিস চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত হিসেবে জন কেরি সকাল 11:30টায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকা এসে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী, সংশ্লিষ্ট আইন প্রণেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জন কেরি। বৈঠক শেষে অতিথিকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন পররাষ্ট্রমন্ত্রী। 1.1 million Rohingya, they're destroying our forest and as well as ecosystem. We hope that US proactive initiative can help them for a safe and dignified return back to their country for a decent living. And I'm here because President Biden has called a summit of the major economies of the world, but also to ask stakeholder nations, vulnerable nations. The pandemic and climate crisis underscore we have to do this together. We have to work together. We have to depend on each other. এ সময় জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রশ্ন ওঠে রোহিঙ্গা সংকট নিয়ে। কেরি জানান, এই সংকট সমাধানে চেষ্টা করা হলেও মিয়ানমার তাদের কথা রাখেনি। What has happened to the Rohingya and what is now happening to the people of Myanmar is one of the great moral challenges of the planet today. The global community needs to help step up. This is not a responsibility for Bangladesh alone. This is really one of those things that fits under the United Nations. It's why we have a United Nations. I personally visited Naypyidaw and met with the generals, and we tried very hard to have an accountability. They have not honored that, but we're grateful to you for and to your leadership, to Sheikh Hasina and the government for the extraordinary steps they've been willing to take. আসন্ন শীর্ষ সম্মেলনেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতৃত্বে বাংলাদেশের অবদানের জন্য স্বীকৃতি দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 99 বছর। প্রিন্স ফিলিপের মৃত্যু সংবাদ ঘোষণা করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এরপরই বিষয়টি নিশ্চিত করে বাকিংহাম প্যালেস। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। দেখুন সাবরিনা হাসানের রিপোর্টটি। ব্রিটিশ রাজ পরিবারের সবচেয়ে দীর্ঘদিনের জীবনসঙ্গী রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ প্রায় 74 বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন তারা। 1921 সালে ডেনমার্কের কার্ফু দ্বীপে জন্মগ্রহণ করেন ফিলিপ। 18 বছর বয়সে প্রিন্স রয়্যাল নেভিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সক্রিয় ছিলেন। ভারত সাগর ও ভূমধ্যসাগরে দায়িত্ব পালন করেন তিনি। 1947 সালে তিনি গ্রিক ও ড্যানিশ রাজকীয় উপাধি ত্যাগ করেন ও ব্রিটিশ নাগরিক হন। ওই বছরই প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন তিনি। এর 5 বছর পর ব্রিটেনের রানী হন প্রিন্সেস এলিজাবেথ। তখন থেকে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ 22,219টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। 90 বছর বয়স পর্যন্ত বেশ সুস্থ ছিলেন ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপ, কিন্তু 2011 সালে হৃদরোগের কারণে প্রথম তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবশেষে 96 বছর বয়সে রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেন প্রিন্স ফিলিপ। চলতি বছরের জানুয়ারিতে প্রিন্স ফিলিপ এবং রানী দ্বিতীয় এলিজাবেথ কোভিড-19 টিকা নেন। অসুস্থ বোধ করায় 16 ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়। 1 মাসের চিকিৎসা শেষে 16 মার্চ হাসপাতাল ছেড়েছিলেন তিনি। প্রিন্স ফিলিপের মৃত্যুর পর উইন্ডসর ক্যাসেল থেকে জানানো হয় শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এরপরই প্যালেসের গেটে মৃত্যু সংবাদটি টাঙানো হয়।
রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। সাবরিনা হাসান, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। টিকা দেওয়ার সাফল্যের মধ্যে ব্রিটেনে আবারও করোনা ঢেউয়ের আশঙ্কা। ভারত ও ইরানে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। লকডাউনে চলছে অমর একুশে বই মেলা। শুক্রবার ছুটির দিন মেলা জমে উঠবে এরকম প্রত্যাশা ছিল লেখক, পাঠক ও প্রকাশকদের। মেলার 23তম দিনেও আশানুরূপ পাঠক না হয় হতাশ প্রকাশকরা। দুপুরে পাঠকের ভিড় কম থাকলেও বিকালে বাড়ে, তবে ততক্ষণে সময় শেষ। তাই জমতে জমতেও কোনোভাবে শেষ হয় সাপ্তাহিক বন্ধের দিনের মেলা। এদিকে প্রকাশনায় ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহায়তা চেয়েছেন প্রকাশকরা। বই মেলায় প্রকাশকদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে পাবলিশার্স ফোরাম কাঁটাবন। যারা বইমেলায় অংশগ্রহণ করেছেন তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছি। ইতিমধ্যে আমরা আগামী 11 তারিখ সেই তালিকা বাংলা একাডেমি কর্তৃপক্ষের কাছে তুলে দেব। আমাদেরকে বাঁচায় রাখতে হবে, আমাদের প্রতিষ্ঠানকে টিকায় রাখতে হবে, এজন্য তাদেরকে মানে প্রয়োজনীয় উদ্যোগটা নিতে হবে। আমরা শুধু হাহাকার করে বললাম আমাদের সাহায্য দেন, সেটা না, কিন্তু এই সময় পাশে দাঁড়ানোটা খুব জরুরি দরকার। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, এখন আন্তর্জাতিক অঙ্গনের করোনা ভাইরাস আপডেট। টিকাদানে ব্যাপক সাফল্য দেখালেও যুক্তরাজ্যে নতুন করে করোনার ঢেউ ঠেকাতে তা যথেষ্ট নয় বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞদের মতে সম্প্রতি ব্রিটেনে করোনা সংক্রমণ কমার কৃতিত্ব ভ্যাকসিনের নয়, বরং কঠোর বিধিনিষেধের। করোনা একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে ভারত ও ইরানে। তুলনামূলক কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকা টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ফিলিপিন্স। আরোপীয় বিধিনিষেধের মধ্যে নিজেদের জন্মদিনে অনুষ্ঠান করায় নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে 20,000 নরওয়েজিয়ান ক্রোনা জরিমানা করেছে দেশটির পুলিশ। দেখুন নাফিস ইফতেখারের রিপোর্ট। করোনা যুদ্ধে ব্রিটেনের সবচেয়ে বড় অস্ত্র ভ্যাকসিন। ইউরোপের অন্য দেশে করোনা ভাইরাসের যেসব পরিবর্তিত ধরন ছড়িয়ে পড়েছে, গত মার্চ মাসেই তার ব্যাপারে সতর্ক করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এজন্য সবাইকে টিকা নেয়ার আহ্বানও জানিয়েছেন বরিস জনসন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে টিকাদান কর্মসূচিতে যুক্তরাজ্য ভালো অবস্থানে থাকলেও তা পুনরায় করোনার ঢেউ এলে ঠেকাতে যথেষ্ট নয়। নতুন করে যে ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে তার সাথে ইউরোপে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কর্মকর্তা ডক্টর ক্যাথরিন স্মলউড। ভাইরাসটি ব্রিটেনেই নতুন বিবর্তিত রূপ নিতে পারে বলে আশঙ্কা তার। ব্রিটেন 30 বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার বদলে অন্য টিকা দেওয়ার যে চিন্তা করছে তা ভ্যাকসিনে জনগণের আস্থা কমাবে বলেও আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নতুন করে ব্যাপক সংক্রমণের মুখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আগের চেয়েও বেশি সংক্রামক ভাইরাসটির নতুন ধরনটি নিয়ন্ত্রণে 2 মাসেরও বেশি সময় লাগবে বলে ধারণা থাই কর্তৃপক্ষের। রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন নির্মাতাদের সাথে আলোচনায় বসবে জার্মানি। জার্মানিতে ওই ভ্যাকসিনের ব্যাপক উৎপাদন ও কারখানা স্থাপনের বিষয়টি আলোচ্য সূচিতে থাকতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের করোনা ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে তিউনিশিয়া। শিগগিরই টিকাটির 15 লাখ ডোজ পাবে দেশটি। তিউনিশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এবছরের শেষ নাগাদ 50 লাখ নাগরিকের টিকাদান সম্পন্ন করতে চায় তারা। 60 বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে না নেদারল্যান্ডস ও ফিলিপিন্স, আর 50 বছরের নিচে দেবে না অস্ট্রেলিয়া। অক্সফোর্ডের টিকা গ্রহণে বিরল কিছু ক্ষেত্রে কম বয়সীদের রক্ত জমাট বাঁধার উপসর্গই এই সিদ্ধান্তের কারণ। সংক্রমণ কমাতে ঈদুল ফিতরের উৎসবের মধ্যে 6 থেকে 17 মে সব ধরনের যাতায়াত বন্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। টানা 3য় দিনের মতো করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড দেখল ইরান। দেশটিতে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 22,500-এর বেশি মানুষ। আর ভারতে বৃহস্পতিবার আরও 1,26,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। নাফিস ইফতেখার, চ্যানেল আই।
এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। কসোভোতে হোটেল ও রেস্টুরেন্টে করোনা ভাইরাসের কারণে আরোপিত বিধিনিষেধের ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়েছেন এক রেস্টুরেন্ট মালিক। রেস্টুরেন্টের ভেতরে ক্রেতা প্রবেশ নিষেধাজ্ঞা প্রদান করায় রেস্টুরেন্টের চেয়ারে বসিয়েছেন প্লাস্টিকের পুতুল। তাদের সামনে রেখে খাবারও পুতুলগুলোর সামনে রেস্টুরেন্টের কর্মীদের খাবার পরিবেশন করতে দেখা গেছে। রেস্টুরেন্টের মালিক প্যাট্রিক ক্লোকোকি বলেছেন, শহরের যেসব রেস্টুরেন্টের মালিকদের পক্ষ থেকে তার এই নীরব প্রতিবাদ। সংক্রমণ বেড়ে যাওয়ায় 12 দিনের জন্য রেস্টুরেন্টে বসে সব খাবার গ্রহণের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। 18 এপ্রিল পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। নেত্রকোনা হাওড়ে আগামজাতে বোরো ধান কাটা মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। এবার ফলনও হয়েছে ভালো। বর্ষার আগেই ধান কেটে ঘরে তোলার জন্য গতবারের মতো সরকারের জরুরি পদক্ষেপ চেয়েছেন কৃষক। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্টটি। বিস্তীর্ণ হাওর জুড়ে এখন সোনালী ফসলের ঢেউ। নেত্রকোনায় এবার 40,900 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা। যে মেশিনগুলো দিছে ধান কাটার জন্য সরকার ভর্তুকির জন্য এটি দেওয়াতে আমরা তো কৃষক খুবই আমরা লাভজনক হচ্ছি। তবে মাঠে কাদা থাকায় ধান কাটতে কিছুটা দুর্ভোগ পোহাচ্ছেন কৃষক। এই কাদা এবং পানির মধ্যে 1 ফুট পানি কিংবা 6 ইঞ্চি 8 ইঞ্চি কাদার মধ্যে যে মেশিনটা কাটতে পারে, এই ধরনের মেশিনকে এখানে বাজারজাত করলে আমার মনে হয় ভালো হয়। এই সময় ধান কাটতে অপেক্ষাকৃত হালকা যন্ত্র বেশি কার্যকর বলেও জানাচ্ছে কৃষি বিভাগ। এখন যে প্রযুক্তি আসছে, আশা করি এটা কি এই মেশিনগুলো আমি যেটু জানি বা দেখতে পাচ্ছি প্রায় 1-1.5 ফুট পানিতে বা কাদাতে মেশিন ধান কাটতে পারে। তো আশা করি যে হালকা হইতো ভালো হইতো। যদি এমন কিছু মেশিন এখানে পার হয়ে যায় যেগুলি নিয়ে যাওয়া যায় কিন্তু ফেরত আনা যায় না, ওই বিলের তলেই থেকে যায়, কাদার মধ্যে আটকে যায়, এগুলি দেখা উচিত এবং ইমিডিয়েট মেশিন ফিল্ডিং করে দেওয়া উচিত। নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে শাওরাতলি অংশে অনুষ্ঠিত হয়েছে ধান কাটা যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা। DC-70G এটা ট্যাঙ্কিওয়ালা একটা মেশিন, আর একটা DC-70H এটা ট্যাঙ্কি ছাড়া একটা মেশিন। এই দুইটা মেশিন হাওড়ের ধান কাটার ক্ষেত্রে মাটি এবং কাদার মধ্যে অনায়াসে ধান কাটতে পারবে, এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। এবার শুকনো মৌসুমেই কুড়িগ্রামের ধরলা নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিপর্যয় দেখা দিয়েছে নদী তীরে, পরিবেশ এবং প্রকৃতিতে। ফসলি জমি ও বসতভিটা হারানো আতঙ্কে রয়েছেন নদী তীরের বাসিন্দারা। তাদের অভিযোগ, জনপ্রতিনিধি সহ সরকারি দপ্তরে যোগাযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। কুড়িগ্রাম থেকে দেখুন শ্যামল ভৌমিকের রিপোর্টটি। টানা 6 বছর ধরে কুড়িগ্রামের মোগলবাছা ইউনিয়নের চরসিতাইঝাড়, কৃষ্ণপুর, ভেলুর বাজার, কদমতলা সহ পার্শ্ববর্তী এলাকায় ধরলার ভাঙনে নদীগর্ভে চলে গেছে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এবার শুষ্ক মৌসুমে নদীর বাম তীরে ভাঙন শুরু হওয়ায় দিশেহারা নদী পাড়ের হাজারো পরিবার। 7-8 বার বাড়ি ভাঙছে আমার, কাঞ্চে যাই, আমাকে মানুষে জায়গা দিবে চায় না, কত আর মানুষে কাঞ্চে সন্ধ্যায় থাকবো। 25 বিঘা জমি ছিল, 25 বিঘা জমির মধ্যে 20 বিঘা জমি হলে ভাঙে গেছে, আর 5 বিঘা জমি আছে। কামলা কিস্টেন দিয়ে আসিয়া ওই ঘরে একটু মাথা গোজার ঠাই আছে, এই বসত ভিজেরাও যদি আমাদের না থাকে তাইলে আমার মাথা গোজার বাচ্চা কোচা নিয়ে আমি কোথায় যাবো, দিশেহারা। শুকনা মৌসুমেও নদীর ভাঙ্গনে আমাদের হাজার হাজার ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এমপি মহোদয় এবং প্রকৌশলী সাহেবের সঙ্গে বহু যোগাযোগ করেছি, কিন্তু তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ হয় না। এই শুকনো মৌসুমে যে বাড়ি ঘর ভাঙতেছে, এইটা আমরা এই মুহূর্তে রোধ চাই। ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের ভাঙন প্রতিরোধে আমরা প্রস্তাবনা প্রেরণ করেছি অর্থ প্রচার করার জন্য। তো আশা করি যে এটা হয়তো একটা অলরেডি মন্ত্রণালয়ে গেছে, আশা করি যদি অনুমোদন আমরা পেয়ে যাই আমরা খুব সহজে এখানে 1 কিলোমিটারের মতো আমরা অস্থায়ী কাজ করব। আর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে যে এখানে আমরা আমাদের যে বড় প্রজেক্টটা চলে এটাকে আমরা রিভাইজ করে
পরবর্তীতে এখানে যে 1 থেকে 1.5 কিলোমিটার এই অংশটুকুকে আমরা ইনক্লুড করবো, তখন এই এলাকার মানুষ স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। ভাঙন নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ধরলাপাড়ের মানুষ। ধরলার বাম তীরে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে যে ভাঙন শুরু হয়েছে, এতে করে এসব এলাকার পরিবেশ প্রকৃতি সহ বদলে যাচ্ছে মানচিত্র। বর্ষার আগেই ভাঙন রোধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট বিভাগ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। কুড়িগ্রামের মোগলবাছা থেকে শ্যামল ভৌমিক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সৌদি আরবের শপিং মলগুলোতে কর্মী নিয়োগ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির মানব সম্পদ বিভাগ। নতুন শ্রমবিধি অনুযায়ী দেশটির শপিং মলগুলোতে কেবল নিজ দেশের নাগরিকরা কাজ করতে পারবেন। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ বিন সুলাইমান আল রাজি এ সম্পর্কিত 3টি নতুন নির্দেশিকা জারি করেছেন। দেশটির নাগরিকদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এ কারণে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন অনেক প্রবাসী। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও অশোক লেলানি ফাদার বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন।